আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজকে আপনার ব্যানার এবং থাম্বনেল এতক্ষণে দেখেছেন সবাই, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা, অস্বস্তিতে সরকার। আসলে মূল কথাটা হচ্ছে যে অস্বস্তিতে সরকার। শেখ হাসিনার প্রত্যাবর্তন এটা অলরেডি সারা বিশ্ব জানে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জানা হয়ে গেছে যে উনি আসছেন। অস্বস্তিতে সরকার, সেটা নিয়ে কথা বলো। আর কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের বড় ভাই, আপনারা সবাই জানেন জিন্দা পীর, জানেন আপনার শেখ ফরিদ। তবে আমি ভাই ওনারে জিন্দা পীর জানি না, আমি ওনারে জানি কুটনা পীর। কারণ উনি এমন কুটনামি করেন যে যে পীর মইরা গেছে গা এরাও কবর থেকে উঠায়, আর যেটি জিন্দা আছে এটি শরমে কবরে ঢুকা যায়। এই জন্য উনি হচ্ছে কুটনা পীর। তো ফরিদ ভাই, সালাম আলাইকুম আপনাকে। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ফরিদ ভাই, আপনি আমার যদি শর্টে 1 মিনিটে একটা উত্তর প্রথমে দেন যে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ভিতরে আসবেন, একদম স্পেসিফিক মাস বইলা দিছে, তার মানে এই কথা শোনার পরে কি সরকারে কি একটু নড়াচড়া শুরু হয়েছে, নাকি ওনারা হামে ধরা রুগীর মতো ঘুমায় আছে, কোনটা? 1 মিনিটে যেহেতু বলছেন 1 মিনিটে শেষ করি। প্রথমে আপনার দর্শকদের শুভেচ্ছা, আপনি সহ সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথম বক্তব্য হইল আমাদের তারেক রহমান, যিনি মুসলেকা প্রধানমন্ত্রী, আপনার ভাষায় তিনি কি যেন প্রধানমন্ত্রী, পরাধীন প্রধান, আমার ভাষায় মুসলেকা প্রধানমন্ত্রী। আপনারা পরাধীন প্রধানমন্ত্রী বলে তাকে আরেকটু মর্যাদা দিয়েছেন। ভালো লোক, আপনারা মর্যাদা দিবেন। মর্যাদা মানে পাহাড়ের সমান এক কোদাল আপনারা নামাই নিচ্ছেন, সমস্যা নেই। তাই যেটা বলতেছিলাম, এক কথায় যদি বলতে বলেন, তারেক রহমান নিজেও জানেন শেখ হাসিনা আসবেন। তার জন্য দেখবেন তার চেহারা, আপনি বলেন একটা নিরপেক্ষ দৃষ্টিতে, তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় উনি একজন প্রধানমন্ত্রী। তারপরে তার যে উপদেষ্টা, যারা ইমিগ্রেশনে দেখলে, কষা জাতির দেখলে মানুষ বলে এ তো নেশৌরি আয়া হয়, গাঞ্জা ঘুরাইছে, মানে নেশাখোর আসছে। আচ্ছা দেখেন তো ভাই, আমি তো ভাই কোন প্রধানমন্ত্রীর উপদেষ্টা না, এমপিও না, মন্ত্রীও না, কিচ্ছু না। আই এম নো ভাই, আমার দেখি কি, আমার যে চেহারা, এরকম চেহারা নিয়ে গেল বোধহয় বের করে দিতাম। বুঝতে পারছেন তো যে এদের চেহারার মধ্যে কিরকম ভীতি কাজ করে। কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, ফেজ একটা ব্যাপার। তো তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, সর্বোচ্চ আপনি তারে বলতে পারেন যে উনি কোনো গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, অথবা বলতে পারেন তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট, অথবা তিনি আপনার মানে এরকম কোনো ক্লাব বা কোনো সংগঠনের সদস্য মনে হতে পারে। আপনার তারা কিন্তু দলীয় প্রধান মনে হয় না, প্রধানমন্ত্রী তো মনেই হয় না। কারণ যার উপদেষ্টাকে দেখলে মনে করে নেশাখোর, তার নিশ্চয়ই প্রধানমন্ত্রীটা ওই রকম। তো তিনি তো জানেন আসবেন, তার আসলে ভয়টা কেন কাজ করে জানেন? সে তো জানে শেখ হাসিনা আসতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, চাপা যতই মারুক আসবে। আর শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরেই অবশ্যই নড়েচড়ে বসেছে। না হলে কেন মার্কিন ক্ষমতাধর ব্যক্তিরা বিবৃতি দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে না, শেখ হাসিনা জীবিত এই দেশে আসবে না, শেখ হাসিনার পরিবার এই দেশে ক্ষমতায় আসতে পারে না। তার মানে বুঝছেন তো টনক কোথায় নড়েছে? মানে ওই যে মিঠুন চক্রবর্তী সেটা লোক, যে তোকে মারবো এখানে, পড়বি ওইখানে। ঠিক আছে, খেয়াল করেন, বক্তব্য দিয়েছে বাংলাদেশে তিনি আসতেছেন। বিএনপি থেকে বিবৃতি দেওয়ার সাহস নাই, জামাতে থেকে সাহস নাই, কিন্তু তাদের প্রভুরা বিবৃতি দিয়ে ফেলেছে তারা আসতে পারবে না। ঠেকাইতে পারবে না। আরেক আছে মৌলানা গাবগাছি, এই বাটপার গুলো সারা জীবন শামীম ওসমানের পা চাইটা, জুতা চাইটা, জিব্বে দিয়ে জুতা, শামীম ওসমানের পায়ের স্যান্ডেল চাটতে পরিষ্কার করতো এই গাবগাছি। লম্বা লেকচারে শেখ হাসিনা পাঠিয়ে যেত। এখন বলে শেখ হাসিনা আসতে পারে, মৃত শেখ হাসিনা আসবে টুঙ্গি পাড়ায় কবর দিতে। অন্তত এতটুকু স্বীকার করেছে। আগে কিন্তু বলতো লাশও আসতে দিবে না, এই বাটপার মৌলবীরা বলতো লাশও আসতে দিবে না। এখন অন্তত স্বীকার করেছে এরা। তাইলে ওই যে একটা কথা আছে যে ঘটকে বলছে পাত্রী বয়স কত গো, ঘটক তো গেছে চেক করতে, মানুষের যে অমকের মেয়া, এই গাইরা শামসুর মেয়ার বয়স কত গো, একজন বলছে 28। গাইরা শামসুর মা বউরার জিজ্ঞেস করলো আপনার মেয়ের বয়স কত গো, কয় 9। যেহেতু বলছে 9 আর 28, তাহলে পাত্রীর বয়স 18। কারণ পাত্রীর মায়ও মিশা কথা কইছে, ওইদিকে প্রতিবেশী বুইয়া ভাঙার জন্য মিশা কথা কইছে। প্রতিবেশীরা কে বলছে 28 বছর, ওই যে আমেরিকা নাকি কারা যেন এত মহাশক্তি, তারা বিবৃতি দিয়ে ফেলেছে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনার সরকার আসতে পারবে না, তার পরিবার আসতে পারবে না। আচ্ছা না আসতে দিলে আমরা যাবো, শেখ হাসিনা যে ক্ষমতায় আনলাম কথা, আপনি যাবেন, শামীম হোসেন আসবে, মির্জা আজম আসবে, নওফেল আসবে, সমস্যা আছে? আসলেই তো হইল।
শেখ হাসিনা আসলো না, আসতে দিল না, তারপরে কেমন আটকাবা? শেখ হাসিনা ক্ষমতায় থাকা আর নৌকা মার্কা লোক ক্ষমতায় থাকা তো একই কথা। বঙ্গবন্ধু তো এখন ক্ষমতায় তো নাই, বিদেশেও নাই, তিনি মারা গেছেন কত বছর আগে, তাই না? প্রায় 48-49 বছর হয়ে গেছে তিনি মারা গেছেন। এখনো না তোমরা তারা ভয় পাও? আরেকটা জিনিস বলে দেই, যারা বলতেছে যে বাংলাদেশে অবস্থান করা শেখ হাসিনার চাইতে বাংলাদেশের বাইরে অবস্থান করা শেখ হাসিনা বেশি শক্তিশালী, এটাই তার প্রমাণ যে তাদের দাসদের প্রভুরা বিবৃতি দিয়ে বসে। আসবে না, আবার 1 মিনিট বলতেছিলেন, একটু বেশি বলে ফেললাম। শেখ হাসিনা আসবেই, সেই জন্যই তো নড়ে চড়ে বসছে, সেই জন্যই তো এত কথা, বুঝলেন না? ওই যে যখন মনে করেন যে পানি যখন বড় মাছ এরকম করে, তখন কিন্তু পানি লইরে চড়ে উঠছে। ভাই আপনার 1 মিনিট শেষ হয়ে গেছে, আপনার পানিশমেন্ট হবে, 2 মিনিট বেশি সময় নিছেন। জি, এখন আমি আপনার এটা প্রমাণ দেখাই, শেখ হাসিনা আসছে এই কথা শোনার পরে সরকারের জি। ভেতরে যে কম্পন শুরু হয়েছে তার একটা প্রমাণ দেখাই, ছোট একটা ফটোকার্ড দেখাই ভাই। তাদের এই প্রভুদেরই যে দেখেন ভাই, আপনি কি দেখতেছেন ভাইজান? এই যে মান্না ভাইয়ের পেতি পাড়া, তারেক রহমানের পাড়া। জি জি, হ্যাঁ। এর কথা কি নেশৌরি আর দিল্লির নেশৌরি। উনি লেখছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান, তথ্য বাবা। এখন গণতন্ত্র খতরেমে যায় না, না না, এইবার বলেন। এইবার গণতন্ত্র খতরেমে যায় না। আমি তো বললামই, এরা তো দূরের কথা, এদের প্রভুদের কানে পানি চলে গেছে, এদের প্রভুদের মাথা খারাপ হয়ে গেছে। আর এগুলো তো গোলাম, এ তো 5টা ভোট পাবে না, নিজের এলাকায় গিয়ে তার বউর ভোট পাবো কিনা সন্দেহ আছে, কারণ তার বউ তারে নিয়ে কি যেন উল্টাপাল্টা কথা কইতো। যাই হোক, তার বউ তারে ভোট দিবে, মানে তার একটা ভোট, নিজের ভোটটা নিজে, তাও ভুল করে যদি নিজের ভোট না দেয় তাহলে নীল হয়ে যেতে পারে। তো সেই লোক কি বললো না বললো এটা নিয়ে আমাদের, তার বরং বলেন যে তার প্রভুরা যে বলেছে শেখ হাসিনা, তখন আমি বুঝতে পারছি। ওই যে বললাম যে প্রতিবেশী কইছে বয়স 28 আর পাত্রী মায়ে কইছে বয়স 8, তার মানে পাত্রী সাবালক, মানে বুঝছেন তো বিয়ে শাদী হবে, রাইট? মানে একটা অনুষ্ঠান হবে, মানে ফরিদা, আসতে একটা জিনিস এখানে একটু বলি, আমি 2010-12 পর্যন্ত আমার বাসায় পত্রিকার হকার পত্রিকা দিত। জি তার মধ্যে পত্রিকা দিত ইত্তেফাক, জনকণ্ঠ, আমাদের চিটং এর আজাদি, পূর্বকোণ, প্রথম আলো, জি এরকম 10টা পত্রিকা দিত, যেটাতে আমাদের 1 মাস পরে পরে এটা 15-20 কেজি করে বেচা ফেলাই। হুম, এত পত্রিকা রাখার জায়গা ছিল না। 12-13 পর থেকে আর আমার বাসায় কেউ পত্রিকা পড়ে না, সবাই অনলাইন। এখন অনলাইন, জি আপনি আমারে এটা কন, শেখ হাসিনার খবর প্রকাশ করা যাবে না, ঠিক আছে, পেপার করলো না, এখনো তো করে না, কি যায় আসে? কি যায় আসে? তাহলে কি পত্রিকায় প্রকাশ না করলে কি আমরা কি পড়তে পারবো না ভাইয়া? আহা, শেখ হাসিনার তো বহুত দূরের কথা, আমি শেখ ফরিদের ইউটিউব চ্যানেল খায় দিত, ফেসবুক খায় দিত, আমারই তো ঠেকানো যায় নাই। বাংলাদেশের দুষ্ট লোকেরা বলে অলিতে গলিতে আমারে চিনে, রিক্সাওয়ালার থেকে শুরু করে টপ সবাই আমাকে চিনে। আমি কি পত্রিকায় আমার নিউজ আসছে, কালের কণ্ঠতে একটা নিউজ হয়েছিল, আমার একটা বিবৃতি ওইখানে ছাপার পরে বলেছে কালের কণ্ঠ জ্বালাই দিবে। এই ভয়ে তারা আর আমার কোনো কথা ছাপা নেই, তাতে কি আমার কথা যাওয়া বাদ আছে? অলিতে গলিতে, চায়ের দোকানে, রাইতে দিনে, নদীর পারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে আমার লেকচার শোনা যায়, ঠেকাইতে পারছে। আমি শেখ ফরিদ, আই এম নোবডি, আমি কিছুই না, আমি বিখ্যাত কেউ না, অখ্যাত কেউ না, কুখ্যাত, আমি শেখ ফরিদ, জামালপুরের রজপরা গায়ে থাকা সরিষাবাড়ির জামালপুরের একজন সাধারণ মানুষ। আমি কোনো কেন্দ্রীয় নেতাও ছিলাম না, কোনো দলের নেতাও ছিলাম না, কোনো দলের বড় দলের সদস্য ছিলাম না। হওয়ার আমার ইচ্ছা কথা আছে নাকি না 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 না, এটা ভবিষ্যতে পারবো মন্ত্রী, মিনিস্টার, না, এমপি? এটা পারবো না, এটা মাপসা একটু শখ উঠছিল, মাঝখানে একটু শখ উঠছিল, কিন্তু এটা মির্জা ফখরুল সাহেব সর্বনাশ করে দিয়েছে। এই মাস্টার মশাই আমার যে কি আমার একটু শখ উঠেছিল ভবিষ্যতে এমপি মন্ত্রী হব, মানে মনে মনে খায়েশ ভিতরে জাগছিল। পরে যখন দেখলাম বাপ রে বাপ, জামাত আর কি ঠাড়া পড়া মিথ্যা কথা কয়, তার চেয়ে বেশি ঠাড়া পড়া মিথ্যা কথা কইতে হবো। তিনি বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করে নাই, 3 মাসে বিএনপি তা করেছে। আমি তারপরে কানে ধরছি, ভাই আমি হইতে পারবো না, কারণ এরকম মিথ্যা কথা আমি কেমনে বলবো, যে মিথ্যা কথা বলতেও পারবো না, এমপি মন্ত্রী হইতেও পারবো না, খায়াস আমার নাই। তবে আমার বক্তব্য বাংলাদেশে ঠেকানো যায় নাই, আমার ডাকে লাখো লোক বাংলাদেশে নেমে যাবে যে কোনো সময়। আর শেখ হাসিনা যেদিন বলবেন আমি 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 শেখ হাসিনা আসিতেছি, তাইলে আসবে বলেছি 3-4 কোটি মানুষ। আর যখন বলবো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আসতেছি, 5 কোটি লোক বর্ডারে গিয়ে হাজির হবে। আজকে একটা এই কথাটা আমি যেহেতু তুলেছেন, আজকেই ফোন করেছে একজন, প্রথমে আওয়ামী লীগের সমালোচনা করলো, আওয়ামী লীগের কি কি ভুল একজন আমাকে বললো, এমনকি শেখ হাসিনাকেও কাট করাই তারা করাইলো, আওয়ামী লীগকে কাট করাই তারা, আমি শুনলাম, কারণ প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনলাম।
এক পর্যায়ে তারপরে তিনি বললেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, তিনি আমাকে বললেন যে শেখ হাসিনা যে ডিসেম্বর মাসে আসবে আপনি কিছু জানেন? আমি বললাম যে আমি তো শুনেছি পত্রিকায় আর তার কণ্ঠ শুনেছি, যদি ওটা সত্য হয় তাহলে আমি জেনেছি। পরে বললো ভাই সত্যি যদি, উনি আবার বলতেছেন, উনি জননেত্রী বললেন শব্দটা, কেন বললেন আমি জানি না, অথচ আওয়ামী লীগের সমালোচনা করলেন। পরে বললেন যে আওয়ামী লীগ এই ভুল করছে ওই ভুল, কত কিছু। আমি ভাবছি যে নেগেটিভ বলবে সবসময়, চুপ করে শুনতেছি একতরফা। পরে বললো শেখ হাসিনা যেদিন আসবেন ভাই খালি শুধু বলবে যে অমুক বর্ডার দিয়ে আসতেছি, মানে আমি তো ভাই 3 কোটি বলছিলাম, মনে আছে আপনাদের? বলছিলাম যে ইয়েতে, এই যে কি আরে টঙ্গী ইস্তেমা ময়দানে 50 লক্ষ লোক হবে অভ্যর্থনা জানানোর জন্য, তাতে আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি ভয় পেয়ে গেছিলাম, হ্যাঁ একটা কথা বলে ফেলছি, যদি এটা মিথ্যা হয়ে যায়। এখন দেখি জনগণই বলে 2 কোটি 3 কোটি আসবে, কিন্তু আমি আগে বলছি 50 লক্ষ, তখন আওয়ামী লীগের লোক বিশ্বাস করেনি। ওই লোক এতক্ষণ শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করার পর বললো যে তিনি যদি বলেন ত্রিপুরা বর্ডার দিয়ে আসবে, তিনি যদি বলেন আমার জামালপুর বাড়ি যান, যে আপনাদের জামালপুরে একটা বর্ডার আছে, উনি জামালপুর আসলে জামালপুর শেরপুরের মধ্যে পড়ছে বর্ডারটা, ডালু, ঠিক আছে ওইরকম যাই ডালি। তো ওই বলছে যে উনি যদি বলেন যে রাজশাহী দিয়ে আসবেন, উনি যদি বলেন যশোর দিয়ে আসবেন, উনি যদি বলেন ত্রিপুরা দিয়ে আসবেন, কুমিল্লা দিয়ে আসবেন, ভাইরে ভাই কোটি কোটি 5 কোটি মানুষ যাবে। সে বলতেছে আরো কি বলে জানেন, মেয়ে মানুষই তো অর্ধেক যাবো, মানে বুঝতে পারছেন তো? তাহলে শেখ হাসিনা, তাহলে তার সমালোচক যদি এই কথা বলে, আবার বলছে উনি কিন্তু আমার সাথে 20 মিনিট কথা বলছেন, 12 মিনিটের মতো প্রায় শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করছেন, 13 মিনিটের মাথায় কথা বলছেন। তাহলে সে সমালোচক এই কথা বলে, তাহলে অবস্থা কি? গত পরশুদিন আমি ইন্টারভিউ করছিলাম আপনার ওই যে আমাদের ইয়ে আছে না, ব্যারিস্টার একজন আছে না, মুসলিম লীগের প্রেসিডেন্ট, কি জানি নাম, জি 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 বুঝতে পারছি, জি জি। তো উনি যখন ওনাকে ঠিক কমেন্টসে ছিল যে শেখ হাসিনা কিভাবে আসবেন বা কি রকম, তখন উনি বলতে বিমানে আসতে পারে, হয়তো এয়ারপোর্টে কাউরে ঢুকতে দিবে না। তখন আমি বললাম যে স্যার এমন হতে পারে বজরঙ্গি ভাইজানের মতন 2 সাইডের বর্ডার ভাঙ্গিয়া চুরে ঢুকতে পারে, তো ওইটাও হইতে পারে। বলে যে সরকার কিন্তু বাধা দিবে, সব বন্ধ করে দিবে, রোড গার্ড। ভাই দেন এন্ড দেয়ার উইদিন এ সেকেন্ড, মানে উনি কথা বলতেছে এই টাইমে এক ফোন আসছে বাংলাদেশ থেকে, আমি আমার সাউন্ড মিউট করে আমি শুনতেছিলাম, পর ওনারে শুনাইলাম। নাটোর থেকে এক লোক বলতেছে, রাশেদ সাহেব, জাস্ট এইভাবে কথা, রাশেদ সাহেব আপনার ভিডিও আমরা প্রতিদিন দেখি, আরো অনেকের ভিডিও দেখি, তো এই আপনার সাথে যে বুড়া স্যার কইতেছে না যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব, স্যারের একটু কম যে আমি নিজে আমার বাড়িতে 2 কেজি চিরা আর আধা কেজি গুড় কিনা পোটলা বাইন্দা রাখছি, জানি বন্ধ করে দিব, খালি যেদিন কইব যে জায়গায় কইব কই চিরা খামু আর ইয়ে খামু কি গুড় খাইয়া যামু। তা আমার বন্ধু বান্ধব 10-12 জন আছে, আমরা সব 60-65 বছর বয়স, তা আমরা হাইটে হইলে যামুগা, আপনারা টেনশন নিয়েন না, আপনারা খালি খবর দেন কবে আইব, আমরা আছি এয়ারপোর্টে গাড়িয়ে। তো পরে আমি ওনারা গেলাম যে স্যার কি বলতেছে শুনতেছেন? তো ভাই এ ধরনের পাগল লক্ষ লক্ষ আছে, এটা যাবে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে। ঘোষণা যেদিন দিবে, যেদিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন, ভাইরে ভাই সেনাবাহিনী আমি বলে দিলাম প্রথমে খুব লম্বচম্ব করবে, কিন্তু যেদিন ডেট এবং টাইম মিলে যাবে, ওই আগের দিন মনে করেন যে উনি বললেন যে আমি ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর বাংলাদেশে ঢুকবো, 15 তারিখ পর্যন্ত খুব চিকরি করবে, 15 তারিখ রাত 12টার পর ক্যান্টনমেন্ট চুপ করে সেনাবাহিনী পালায় চলে যাবে, আর পুলিশ তো বাড়াবেই না, এটা করবে, আপনি নিশ্চিত থাকেন। আর ভাই এখন তো সরকার তো নিজে বলা উচিত না যে শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনা যেহেতু নিজেই বলছেন আমি আসবো, সরকার তো বলা উচিত যে হ্যাঁ তাড়াতাড়ি আসেন। কারণ সরকার তো এতদিন কি কইছি, ইনুসিও গভর্নমেন্ট আর নুনুসিও গভর্নমেন্ট দুইটাই, যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, ফাঁসিতে ঝুলাইতে হবে। মহিলা তো আইবে কইতেছে, তাহলে তাড়াতাড়ি বলো যে তাড়াতাড়ি আসো, নাকি নাকি এটা বলার সৎসাহস নাই? আপনি একটা দামি কথা বলেছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ মনে করে দেওয়ার জন্য। তাই তো তাদের তো বলা উচিত যে ডিসেম্বর আসবেন কি, এখনই আসেন, এটা বলুক। মুরদ যদি থাকে, যদি মুরদ থাকে, তারা না বলছে তাকে ধৈর্য আনবে, হেলিকপ্টারে নিয়ে আসবে, কত চাপা, তাহলে এখন বলুক আপনি আসেন, বর্ডার খোলা, আকাশপথ খোলা, আপনি আসেন, এটা বলার তো সাহস দেখলাম না তাদের। তার মানে কি, এরা তো আসলে জানে এদের পায়ের নিচে মাটি নাই। যেই দিন তাদের যে আব্বা হুজুর আছে না 7 সমুদ্র 13 নদীর পারে, আটলান্টিকের পারে, তারা যখন একটু স্লিপ করবে, আপনি দেখবেন যে 5 মিনিটের মধ্যে দেখবেন এরা যার যার মতো পালানো শুরু করবে। আমার ভাবির পোলারা প্রত্যেকে, আমি খোঁজ নিয়েছি, প্রত্যেক ভাবির পোলা তাদের পাসপোর্টে কয়েকটা দেশের সিল লাগানো আছে 5 বছর করে। তারপর টিকিটও কাটা, তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট কাটায়, এবং ওই টিকিট ক্যান্সেল করে না, কিন্তু ওই টিকিট ক্যান্সেল করে না, ওই টিকিট রেডি রাখে যদি সময় হয়, যদি যেতে হয়। আর ডলার
তারা সব সময় $25-30,000 টিকিট কাটার একটা সিস্টেম আছে। আপনার যে কোনো একটা ডেটের টিকিট কাটলেন, ওখানে ইন্স্যুরেন্স ফি বাবদ বাংলাদেশি টাকায় সম্ভবত 12,000 টাকা, আমাদের যেহেতু 100 টাকা, 12-14,000 টাকা বাংলাদেশি টাকায় দিয়ে রাখবেন। আপনি আপনি চাইলে 50 বারও টিকিটের ডেট চেঞ্জ করতে পারেন। তাহলে তো আরো সস্তা। তাহলে ঠিক আছে, আমি বুঝি না, আমার আমি তো এগুলো বুঝি না। বলছে যে এরা সবসময় টিকিট কনফার্ম রাখে, সবসময় আমার ভাবির বলারা সবসময় রেডি রাখে। আর এখন তো আরেকটা সুযোগ হয়েছে না, এই যে আপনার ভাইয়েরা ভিসা দিতেছে যে সবাই 5 বছর 1 বছরের মাল্টিপল করে রাখবো। হ্যাঁ, এইবার আরো করে রাখবো। তবে এটা সত্য, আমি নিশ্চিত ভারতে যদি আওয়ামী লীগের লোক গিয়ে থাকে 1,000, তাহলে বিএনপি জামাতের লোক ঢুকবে 10,000। আমার ধারণা এই বিষয়টা কেন দিয়ে রাখলো জানেন, এদের পালানোর একটা পথ করে দিল বোধহয়। কারণ এরা তো যদি একটু সুযোগ দেয় তাহলে না পালাবে, সুযোগ না দিলে তো মারামারি করবে। আপনি নিশ্চিত থাকেন, ছাত্র লোক যদি 2,000 গিয়ে থাকে ভারতে, তাহলে ছাত্র দল ঢুকবে 20,000 আর শিবির ঢুকবে 40,000। বিএনপি আওয়ামী লীগ যদি ঢুকে থাকে 1,000, বিএনপি ঢুকবে 5,000, জামাত ঢুকবে 10,000। আপনি লিখে রাখেন, ভারতে আগে ঢুকবে, কোথাও না যেতে পারলে বর্ডারতে চলে যাবে। আমার ধারণা তারা ভারতে আগে ঢুকবে, তারপর ওখান থেকে যার যার মতো পালায় যাবে। কারণ ভারত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেকগুলো এয়ারপোর্ট, অথবা তারা থাইল্যান্ডে চলে যাবে, ওখান থেকে তারা ভাগবে, এরকম তারা করবে। এবং আমার মনে হয় ডিসেম্বরের আগেই আস্তে আস্তে পালানো শুরু করবে। যখন শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবেন, আমরাও তো প্রস্তুত। যখন যেদিন পরনামক দিন আসতেছে, আমরা দুনিয়ার যেখানেই থাকি, ময়রাও যদি যাই কব্বর থেকে উঠে যাবো। এই জিন্দা বীর এমনি নাম দেয় নাই আমারে, বুঝতে পারছেন? যদি মারাও যায়, আমার লাশ জিন্দা হয়ে চলে যাবো সামনে, সেদিন চলে যাবো মাঠে, কেউ ঠেকা রাখতে পারবে না, কেউ না। আর জামালপুরের মানুষ দেখতে পারবেন যেদিন ঘোষণা দিব, দেখবেন ওই যে বলছেন না চিরামুড়ি, আমার জামালপুরের মানুষ আসলে এই চিরা আর মুড়ি কান্দে নিয়ে হাঁটা শুরু করবে। কয়জন আপনার গ্রেপ্তার করবেন, কয়জনকে? তবে আমার ধারণা শেখ হাসিনার যে আগমনটা ঘটবে, আমি বলে রেখেছি, আমি সবার আগে কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পৃথিবীর মানে ঐতিহাসিক। বঙ্গবন্ধুর সাথে তুলনা করতেছি না, ওটা ঐতিহাসের আলাদা স্থান, ওটা আপনি কোনোদিন নিতে পারবেন না। আপনি যদি 100 কোটি মানুষ আপনাকে সংবর্ধনা দেয়, সেটার সাথে এটা তুলনা হবে না, ওটা সংখ্যা দিয়ে তুলনা হয় না কিছু কিছু জিনিস। এবং একটা জিনিস কি আপনি জানেন যে আওয়ামী লীগ সমর্থিত পোলা পায়নি, আমাদের ভাই ব্রাদার যারা আছে, তারা সবসময় একটা জিনিস ভুল করে, যে বলে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন 0-2। ওনার এটা তো 0-2 না, ওনার এটা হ্যাট্রিক প্রত্যাবর্তন। কারণ 75-এর পরে একবার ফিরছেন, 2007-এ সারা পৃথিবীর সব এয়ারলাইন্সকে নিষিদ্ধ করার পরেও উনি ফিরছেন, আর এইবার তো থার্ড টাইম। ওনার তো হ্যাট্রিক। ইয়েস, হ্যাট্রিক না, কিন্তু এরা কেন জানি বলে যে 0-2, আমি বুঝি না। উঠতে পারে না, আবেগে খেয়াল করতে পারে না, বা মনে নাই তাদের, হইতে পারে। ঠিকই বলেছেন আপনি, হ্যাট্রিক। এটা হ্যাট্রিক। আরেকটা ফটো কার্ড দেখাই, এই দেখেন প্লিজ। এই যে মানবতা বিরোধী অপরাধ মামলায় ইনুর 10 বছরের সশ্রম কারাদণ্ড, মানে একজন মুক্তিযোদ্ধার সশ্রম কারাদণ্ড দিছে, হয়তো অন্য কোনো মামলায় ওনাকে ফাঁসি দিবে। তো এইটা কি মনে হয় না যে ওই যে জামাতের মতিউর রহমান, নিজামী ফিজামী এদের ফাঁসি দিছে বিদায় এখন এই ধরনের কিছু মুক্তিযোদ্ধা ওরা ঝুলাইতে হবে, সেইটারই করসপন্ডেন্স চলতেছে। হাসানুল হক ইনু, কমরেড হাসানুল হক ইনু, তিনি বলেছেন তো যে পাকিস্তান ভাঙার যায় আর দেশ স্বাধীন করেছি বলে আমাকে ফাঁসি দিল, আমাকে জেল দিল। উনি বলেছেন এই রায় তিনি মানেন না, এই রায় নিয়ম বহির্ভূত। আরেকটা কথা বলি, ডক্টর হুমায়ুন আজাদ স্যার, কবিরা তো আসলে আগের গুলো চোখে দেখতে পারেন, তারা অতীতেও যেতে পারেন, ভবিষ্যৎ। একমাত্র আপনি কবি হলেই কেবল আপনি পিছনেও যেতে পারবেন, সামনেও যেতে পারবেন। ডক্টর হুমায়ুন আজাদ কি লিখেছিলেন? বলেছেন যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে মুক্তিযুদ্ধ বিরোধীরা। দেখেন, মিলে গেছে। যেই দেশে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে থাকতে দেয়নি। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কমরেড হাসানুল হক ইনুরা দেশ স্বাধীন করে, তারা আমাদের জাতীয় বীর। তারা ফাঁসি দিতে চেয়েছিল, ফেসে যাবে বলে তারা মৃত্যুদণ্ড দেয় না। আমি জানি, আমি বলেছিলাম তাকে মৃত্যুদণ্ড দেবে না, আমাকে অনেকে বলেছে মৃত্যুদণ্ড দিবে না, আর মৃত্যুদণ্ড দিলে তারা একটা বেকায়দায় পড়ে যাবে, এই ঝুঁকি তারা নিবে না। এই ভালোই হয়েছে, মানে কমরেড ইনু হয়ে গেছে তাদের জন্য হইলেও গলার কাটা, না তারা গিলতে পারতেছে না রাখতে পারতেছে। ফাঁসি দিলেও বিপদ, ফাঁসি কিন্তু মনে তাদের চেয়েছিল যে নিজামী, সাইদি এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়ার জন্য। আর হাসানুল হক ইনু কমন শত্রু, কিভাবে, কার কমন শত্রু? বিএনপি এবং
বিএনপি এবং জামাতের, কারণ জামাত। কর্নেল আরিনুরা এক ছিলেন, ওইখানে এক শত্রুতা রয়েছে। তিনি সারাদিন, তিনি সবসময় বিএনপির সবচেয়ে কঠোর সমালোচনা যিনি করতেন তিনি হচ্ছেন হাসান লকিন। আর জামাতের বিরুদ্ধে তো তিনি ছিলেন একটা আউট স্পোকেন, তো তাকে তো তারা ফাঁসি দেয় না, এটাই তো আমাদের কপাল। তবে আমরা ফিরিয়ে আনবো, ডিসেম্বরে আমরা তাকে মুক্ত করে ফেলবো। আমরা কমরেড হাসান হকিনুকে, এই বীর মুক্তিযোদ্ধাকে আমরা মুক্ত করবো ডিসেম্বরে। ওই জেল মেল কোথায় চলে যাবে কাউরই খুঁজে পাওয়া যাবে না, ইউনুসের তো পাবোই না, ওই আমার ভাবির পোলারও তো হাওয়া হয়ে যাবে। তারপরে ওই যে কি কষা জাহিদ, এরা তো খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে। তারেক রহমানকে আবার লন্ডনে যদি ভাগ্য ভালো থাকে ফিরে যেতে পারবে, নাহলে তাকেও আবার দিল্লি হয়ে হয়তো অন্য কোনো দেশে যেতে হবে। আমি লিখিত দিতে পারি আপনি, তারেক রহমানকে এইবার লন্ডন যেতে হবে ভায়া ইন্ডিয়া, অথবা সৌদি আরব যেতে হবে ভায়া ইন্ডিয়া, এছাড়া জায়গা নেই, সে যেতে পারবে না। বাংলাদেশের কোনো এয়ারপোর্টে তারেক রহমান পালাইতে পারবে না, কারণ বাংলাদেশের এয়ারপোর্ট তো এক সপ্তাহ চলবেই না, এরা তো এক সপ্তাহ রেখে দিয়েছিল, 2 সপ্তাহ নাও চলতে পারে। তখন কোথায় যাবে? তখন হয়তো ভারতের হাতে পায়ে ধরে, আমেরিকাকে দিয়ে, সৌদি আরবকে দিয়ে, রাশিয়াকে দিয়ে হাতে পায়ে ধরে তারেক রহমানকে কোনো ক্যান্টনমেন্ট থেকে হয়তো সে প্রথমে কলকাতায় পাঠাবে বা দিল্লি, তারপর অন্য দেশে, সে আবার লন্ডন আবার ফিরে যাবে, এছাড়া জায়গা নাই। অথবা পাবলিকের হাতে পড়লে যা হওয়ার তাই হবে। ফরিদ ভাই আরেকটা জিনিস দেখে খুব মজার, এই যে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে কোম্পানি, ভারতীয় সেনাবাহিনীর একাধিক ইউনিটের নাম হিন্দু দেবতা ও প্রতীকের নামে। তো ভারতে হিন্দু দেবতার নামে আছে না দেবতীর নামে আছে, এটা তো আমার সমস্যা নেই। আর আমার লাগে কি এদের দেবতার লাগে আমাদের খলিফার লাগে কি যুদ্ধ আছে, আমরা আমাদের 4 খলিফার নামে দিতে হবে? আমাদের 4 খলিফার নামে যে দিবে ভাই, আমার একটা সুন্দর প্রশ্ন, আমাদের 4 জন খলিফার নাকি 4 জনই নিহত হয়েছিলেন এই মুসলমানদের হাতে। জি, 4টে ব্রিগেড করবে, কি মুসলমানদের হাতে নিহত হওয়ার জন্য ব্রিগেড নাকি ভাই? আপনার কি মনে হয়? ইতিহাসের হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, যদি সত্য হয় তাহলে তাই। এই যে আপনি বললেন, এটা অনেকেই জানে না, সবাই বলে 3 খলিফা মারা গেছে, 3 খলিফা তো নৃশংসভাবে মারা গেছে। কেউ কেউ মনে করে আবু বকরকে বিষ খিলিয়ে মেরেছে, কেউ কেউ মনে করে তিনিও মারা গেছেন, এটা অনেকে ভুলে যায়। ইসলামের ইতিহাসের ছাত্র যারা তারা জানে নৃশংসভাবে, শুধু নিহত না, খলিফা আলীকে হত্যা করেছে কারা? যে সবচেয়ে বেশি ফজর নামাজ পড়তো, যারা 6 মাস টানা মানুষ ফজর নামাজ পড়তে দিয়েছে, সেই লোকটা তাকে কুপিয়ে মেরে ফেলেছে। খলিফা উসমানকে কখন মেরেছে? যখন তিনি কোরআন পড়ারত ছিলেন, সেখানে আবু বকরের সন্তানও ছিল, তাকে হত্যা করা হয়েছে, আয়েশার লোক ছিল, হত্যা করানো হয়েছে। হযরত উমরকে ছুরি মেরে মেরেছে, আবু বকরকে কেউ কেউ বলে হলাহল করে, মানে বিষ দিয়ে মেরেছে। তো এই যে মৃত্যু, তো আর 4 জন খলিফার নামে করলো। আমাদের আসলে কি জানেন, এরা লজ্জা, এরা নাম দিতে চেয়েছিল কি, আমি এটাকে বলি, এরাই ব্রিগেডের নাম দিতে চেয়েছিল আল বদর ব্রিগেড, রাজাকার ব্রিগেড, আল শাম, বুঝতে পারছেন, অথবা পেয়ারা পাকিস্তানি ব্রিগেড, অথবা গোলাম আজম ব্রিগেড বা সাইদি ব্রিগেড। কিন্তু লজ্জা এটা দিতে পারে নাই, দেখলো যখন কি নাম দেওয়া যায়। যেমন মনে করেন একটু বিএনপি আওয়ামী লীগের একটু, যেমন আওয়ামী লীগ জিয়া বিমানবন্দরকে বঙ্গবন্ধু বিমানবন্দর বা শেখ মুজিবুর রহমান বিমানবন্দর দেওয়ার সাহস পায় না। আমি শেখপুরে যদি থাকতাম, তখন এমপি মন্ত্রী, আমি শাহজালাল নামে বঙ্গবন্ধু নামে করাইতাম, দরকার পদত্যাগ করতাম, আমার কথা না শুনে। কিন্তু তারা সাহস পায় নাই, কেন? বা লজ্জা পাইছে। তো বিএনপি এরকম এই মুহূর্তে এই সেনাবাহিনীর লোক লজ্জা পাইতেছে, আলবদর ব্রিগেড এরা খুলতে পারতেছে না, এটা তাদের বিরাট বেদনা। আপনি বুঝতে পারতেছেন না কেন? খেয়াল করেন, এরা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো, বা যারা বীর বিক্রম বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে, বা ভাষা সৈনিক যারা, তাদের নামে কিন্তু খোলার সাহস পায় নাই। অন্তত ভাষা সৈনিক গোলাম আজম ব্রিগেড বানাইতো, ভাষা সৈনিক লেগে, তাও একখান কথা ছিল। সেই মুরুদ তাদের কোলায় নেই, বাইসেন যাবার ভাষা আন্দোলন 71 চলে আসে, এতে হৃদয়ে বড় ব্যথা যে সালাম বরকত নামে ব্রিগেড খুলতে হয়, ঠিক আছে, মতিউর রহমানের ব্রিগেড খুলবে, কি কারোর দরকার? তাই কোথাকার কোন আবু বকর? বাংলাদেশের ইতিহাসে আবু বকরের কি অবদান? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষার ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে আবু বকরের কি অবদান? আবু বকর মানে হইল গরুর বাপ। ওমরের কি অবদান? আলীর কি অবদান? আমি তো বুঝে উঠতে পারি না। তারপর আপনার ওসমানের কি অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বা বাংলাদেশের এই অঞ্চলের এই 56,000 বর্গ মাইলে এই 4 খলিফার কি অবদান? ইসলামের জন্য তাদের অবদান আছে, কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ সারা পৃথিবীতে ইসলাম প্রচারে, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার ব্যাপারে
স্প্রেড করার ব্যাপারে, যুদ্ধ করার ব্যাপারে এদের যথেষ্ট অবদান রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ এবং বাঙালি জাতি, বাঙালির ভাষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদের কি অবদান আমার তো মাথায় ঢুকলো না। আসলে বাংলাদেশ সেনাবাহিনী আলবদর বাহিনী হয়ে গেছে এখন। বাংলাদেশ সেনাবাহিনী, আমি আগে বলতাম যে এই যে যে দেখতেছেন আপনারা হিজবুত তাহরিরের এত বড় বড় পোস্টার লাগাইতো, আমি তখনই বলতাম ভাই এটা বোধহয় গোয়েন্দা সংস্থা করে, আওয়ামী লীগের লোকদের বলতাম, কয় এটা কি সম্ভব? আমার সন্দেহ, আমি বলছি সন্দেহ, কেন? মানে এত বড় বড় পোস্টার লাগাইতে 4-5জন লোক লাগবে, একটা নিষিদ্ধ সংগঠনের পোস্টার 5জন লোক এসে লাগাবে, কেউ জানবে না? তারপর ঢাকা শহরের বুকে গ্রামে গঞ্জে চুপ করে লাগায়, চুপ করে চলে গেছে। মানে ঢাকা শহরে 24 ঘন্টা মানুষ থাকে, সিসি ক্যামেরা থাকে, সেখানে কেমনে লাগায়? যেখানে 8টা গোয়েন্দা সংস্থা কাজ করে ঢাকা শহরে, কিভাবে লাগে? তারপর ছাত্রলীগ থাকে, যুবলীগ থাকে, আওয়ামী লীগ থাকে, মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ থাকে, তাহলে মৌলবাদ বিরোধী মানে কেমনে লাগায়? এটা কি করে সম্ভব? আমার তখনই সন্দেহ, ডিজে পলিটেকনিক বুয়েটে দরজার নিচ দিয়ে হিজবুত তাহরিরের পোস্টার লিফলেট দিয়ে আসে, কি করে সম্ভব? আমি সন্দেহ করতাম সেনাবাহিনী কাজ, অথবা সেনাবাহিনীর সম্মতি আছে, অথবা করায়। কিন্তু আজকে এই যে মাশাআল্লাহ দাড়ি রাখা দেখে সেনা প্রধানের, জামাতি মওদুদি দাড়ি দেখে, দাড়ি ভাই কিন্তু আবু জাহেলের ছিল, বুঝতে পারছেন? দাড়ি রাখলে যদি আশাকে রাসূল হইতো, তাহলে তো কাল মার্কসের চেয়ে বড় দাড়ি আলাদা মানুষ খুঁজে পাই না। রবীন্দ্রনাথের দাড়ি তো আরো বড়, ঠিক আছে? এদের দাড়ি কত বড় বড়, বার্নার্ড শর দাড়ি কত বড় বড়, দাড়ি থাকলে কি সব হয়? শোনা যাচ্ছে না আপনাকে? আনমিউট করে একটা কথা জিজ্ঞেস করি, এই যে একটা কমেন্টস, নাস্তিক ফরিদের উপস্থিতি আওয়ামী লীগের রুচির দুর্ভিক্ষ, আমি আরো বলতেছি দাঁড়া। এরপরে আরো কমেন্টস আছে যে আমরা দুইজনেই নাস্তিক। এখন ভাই নাস্তিকের আসলে মূল নাস্তিক কোনটা এটা আমি জানি না। এখন ঘটনা হয়েছে সৌদি আরব ইসরায়েলের থেকে যুদ্ধ বিমান অস্ত্র কিনতেছে, এইখানে নাস্তিক হয় না। জামাতে ইসলামের নেতারা যখন বলে যে পরকিয়া বা ধর্ষণের পরে বাচ্চা ফালাই দেওয়া, এগুলা আমাদের নবী রসুল করছে, সাহাবীরা করছে, এইটা বলার পরে এরা কাফের বা নাস্তিক হয় না। আমরা কেমনে ভাই নাস্তিক? আমাদের তো, আমরা তো এরকম কথা বলি না। আর যিনি কমেন্টস করেছে তিনি নিঃসন্দেহে আওয়ামী লীগ করেন না, তিনি একটা অজুহাত খুলছিলেন। ভাইজান আপনি শুনেন, ভাবির পোলা যদি হন তাহলে শুনো, আর ভাইজান যদি হন তাহলে শুনেন। 71 সালের মুক্তিযোদ্ধাদের কাফের বলা হয়েছে, আপনি তোমার নাস্তিক তো কমই বলছেন। 71 সালে মুক্তিযোদ্ধাদের কাফের বলতো, 1952 সনে ভাষা আন্দোলনের কর্মীদের বলা হইতো, এটা আন্দোলন বলা হইতো কাফেরের আন্দোলন। হিন্দুদের ভাষাকে বলা হইতো কাফেরের ভাষা। ভাই ওইগুলো বইলে আপনারা আমাদের ঠেকাইতে পারবেন না, পারছেন ঠেকাইতে? এই যে এত কিছু বইলে ঠেকাইতে পারেন নাই। আর এইখানে আমরা আওয়ামী লীগকে প্রমোট করতেছি, আপনারা কারা কইল? আমি কি আওয়ামী লীগ করি? আমি তো বললেন, আপনি বলছেন এখানে, মানে যে বক্তা যিনি বললেন, ওই কমেন্টটা আরেকবার দেখান, যে রুচির দুর্ভিক্ষ আমাদের না ভাই, বাংলাদেশের। ওই কমেন্টটা আরেকবার দেখান প্লিজ। ওই বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ। আবারও বলতেছি, ভাবির পোলা কে আহমেদ, শোনো মওদুদি, তুমি তো মগা মওদুদির উম্মত, তুমি তো মুহাম্মদের উম্মত না। তোমার নবী মোহাম্মদ না, তোমার নবী হলো মওদুদি। আমরা জানি তোমার কোরআন শরীফ, এই ইসলামের কোরআন, তোমার কোরআন শরীফ হলো কি তাফহিমুল কোরআন মওদুদি, ওটা আমরা জানি বাবা, তোমাদের আমরা চিনি। এগুলো বললে তাহলে বলি বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ, তাই সাদা শকুন জামাতের আমির বিরোধী দলীয় নেতা। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ, তাই মুফতি আমির হারামজাদার মতো লোক বাংলাদেশের সংসদ এমপি। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ আছে বলেই 32 নম্বর ভেঙেছে। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ বলেই কষা জাহিদ আজকে উপদেষ্টা। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ বলেই আজকে আমাদের পবিত্র সংসদ, মুক্তিযুদ্ধের সংসদ, 71-এর সংসদ, জয় বাংলার সংসদ, সেটা দখলে নিয়েছে জামাতি হেফাজতি পেয়ারা পাকিস্তানি। বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ হয়েছিল বলেই 2024 সালের 5ই আগস্ট ঘটেছে। বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ ঘটেছিল বলেই আজকে আমির হারামজালা হলো বাংলাদেশের এমপি। বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ হয়েছিল বলেই আজকে আমার ভাবির পোলারা অনুরোধের আসরে এমপি। বুঝছো ভাবির পোলা? ওই নাস্তিক ফাস্তিক কাফের মুরতাদ বলে কোনো কাজ হবে না। সরোয়ার দিকে তোমরা বলেছ যে তিনি ভারতের দালাল, এখন ভারতের দালাল বলে আর ঠেকানো যাইতেছে না, শেখ হাসিনার দোসর বলেও ঠেকানো যাইতেছে না, আওয়ামী লীগের দালাল বলে ঠেকানো যায় না, নরেন্দ্র মোদী দালাল বলেও ঠেকা যায় না, বিজেপির দালাল বলেও ঠেকানো যায় না। এখন নাস্তিক বলতে থাকো। ফ্রড মাজাহার যখন পিছনে, ফরাদ মাজাহার যখন পিছনে দেবী সরস্বতীর মূর্তি রাখে, তখন সে নাস্তিক হয় না। তারপর তোমার ওই যে চিঙ্কুবাম আনু মোহাম্মদ নাস্তিক না, চিঙ্কুবাম দৃক শহীদুল নাস্তিক না, ফ্রড মাজাহার নাস্তিক না, ফ্রড মাজাহারের বউ ফরিদ আক্তার নাস্তিক না, ডক্টর ইউনুস তোমার জন্য নাস্তিক না, সমকামী নাস্তিক ইউনুস তোমার নাস্তিক না, সুদখোর ইউনুস নাস্তিক না, যে জীবনে কোনদিন নামাজই পড়ে নাই, সে জানাই না কেমন নামাজ পড়তে হয়।
সে নাস্তিক না, নাস্তিক হয়ে গেল শেখ ফরিদ। কারণ কি? কারণ সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, সে ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলে, শেখ ফরিদ জয় বাংলার পক্ষে কথা বলে, ৫৬,০০০ বর্গ মাইলের কথা বলে, তোমার পেয়ারা পাকিস্তানকে সারাদিন দৌড়ের উপরে রাখে, শেখ ফরিদ বাংলাদেশের জামাতিদের দৌড়ের উপরে রাখে, শেখ ফরিদের কারণে পাকিস্তানিরা দৌড়ের উপরে থাকে। এই জন্য এখন নাস্তিক বলে তো পারবে না রে বাবা, পারো না। ৭১-এ তোমরা পারো নাই, ৬৯-এ পারো নাই, পারবা না। এগুলো বলতে থাকো, তুমি যাহা মন চায় তাহা বলো, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় যাবই। ওটা আমি বললেও যাবে, না বললেও যাবে। তোমাদের দৃষ্টিতে তো আওয়ামী লীগ ইহুদি সংগঠন। এই সে আপনার তাহলে বলি ২০১৪ বা ১৫ সাল রংপুরে মসজিদে আওয়ামী লীগের নেতাদের নিয়ে বলছে তোরা এখানে তওবা পড়াইছে, মসজিদে নিয়ে বলছে বল এটা ইহুদির দল, এটা হিন্দুর দল, এটা কাফেরের দল। তো তোমাদের আমরা চিনি বাবা, ওইগুলো ভাবির পোলা, ওইগুলো বললে কাজ হবে না বুঝতে। কিন্তু সমস্যা হলো তোমাদের আমরা ধরতে পারবো না এই জন্য যে তুমি যদি ভাবির পোলা হও তাহলে ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকবা, আর যদি তুমি ভাইজান হও তাহলে আওয়ামী লীগের পাঞ্জাবির পকেটে ঢুকে পারবা, আমরা তোমাদের খুঁজে পাবো না, এটা আমরা জানি। তখন তোমরা যা বড় আওয়ামী লীগ হবে তাও আমরা জানি। জি ধন্যবাদ। ফরিদ ভাই, জাস্ট কিছুক্ষণ আগে চট্টগ্রামে এটা পত্রিকার নিউজ, ইত্তেফাকের, চট্টগ্রামে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি, এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চাঁদার দাবিতে পুরা মহাসড়ক ৭ ঘন্টা যাবৎ ব্লকেড, দুই পাশে হাজার হাজার গাড়ি। বাহ বাহ বাহ, কেমন চলছে আপনার বাংলাদেশ ভাই? বাহ বাহ বাহ, মুসলেকা সরকারের বাংলাদেশ খুব ভালো চলছে। আজকে সারাদিনে ১১টা লাশ উদ্ধার হয়েছে ইন টোটাল, এটা সহ। বাহ, বলেন। শোনেন, এই বাংলা, ওই যে বললাম রুচির দুর্ভিক্ষ, বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলে এই সরকার, মুসলেকা সরকার এসেছে। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলেই দিনে ১১টা লাশ। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলেই আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য গুলি করে হত্যা। কিন্তু এটা যদি এখন শিবির মারতো, জামাতের মারতো, বিএনপির মারতো, বাংলাদেশে এখন মানবতার ফেরিয়ালারা কাট্টি বুসকানের রাস্তা নেমে যেত, বিন বাজানো শুরু করতো, পে পু 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 শুরু করে দিত যে হায় আল্লাহ খালেদ, এই যে গণতন্ত্র খতরে মেয়ে। আর জামাত মারলে বলতো এই যে ইসলাম খতরে মেয়ে এবং গণতন্ত্র খতরে মেয়ে। কিন্তু আওয়ামী লীগের নেতা মারছে তো প্রকাশ্য, এখন আর মানবাধিকার সমস্যা না। আর সাদার জন্য দাঁড়াইলে আসলে বলেছি তো, গাজীপুর একজন বলছে না যে তারেক রহমানও যদি আসে তাকে সাদা দিতে হবে, এই দেশে বলেছে, প্রকাশ্য বলেছে, বলতে থাকবেই তারা, আমরা জানি। বলতে দেন, বাংলাদেশের মানুষ এগুলো দেখতেছে। তবে হাস্যকর ব্যাপার হলো এখন মানবাধিকারের ফেরিয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, এদের আর খুঁজে পাবেন না আপনি। তো বাংলাদেশের জনগণ এগুলো মনে রেখেছে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর বলছে না, আগেই না আসলে হয়। আমার ধারণা তিনি ডিসেম্বরে আগেই চলে আসার সম্ভাবনা আছে, এরাই ক্ষেত্র তৈরি করতেছে। শেখ হাসিনা যে ফিরবে, ওই যে আপনি লিখছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা কল্পনা, অস্বস্তিতে সরকার, এই কারণেই শেখ হাসিনা ফিরবে। কারণ প্রকাশ্য মানুষ হত্যা, প্রকাশ্যে চাঁদাবাজি, প্রকাশ্যে ধর্ষণ, প্রকাশ্যে গুম খুন, প্রকাশ্যেই মব, তো এগুলো ঠেকানোর জন্য আওয়ামী লীগের বিকল্প নাই, শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এরা এগুলো আগায় দিতেছে, আরো ধীরে ধীরে আগায় দিতেছে। করতে দেন, জনগণ মনে রাখতেছে, সারা পৃথিবী দেখতেছে। জি ফরিদ ভাই, একটা ছবি দেখাই, সবচেয়ে মজার একটা জিনিস। এই যে এই ছবিটা তো অনেক কিছুই দেখতে পাচ্ছেন। জি এটা আজকে অমি রহমান পিয়াল, জি 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 অমি পিয়াল, জি সুইজারল্যান্ডে আছেন, উনি স্ট্যাটাস দিয়েছেন যে উনি এই ৯০টা জিনিস সংগ্রহ করেছেন। তার মানে এগুলা ৩২ নম্বরের ভেতরে ছিল, জি জি অক্ষত অবস্থায়, কে বা কাহারা নিয়ে গেছিল, ওগুলো পরে এখন ফেরত দিচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলা স্টক হচ্ছে আবার। তার মানে দেখেন ৩২ নম্বর সেদিন নাকি এত মানুষ জ্বালাইতে গেছিল, ওইখানের ভেতরেও কিছু লোক ছিল যারা এগুলার মূল্যবান মনে করা তারা বুকে আগলায় রাখছে গত ২ বছর, এখন আস্তে আস্তে ফেরত দেওয়া শুরু করতেছে। চমৎকার একটা সংগ্রহ। এটা অমি কি পিয়াল মনে হয়? বিশাল ব্যাপার। অমি পিয়াল ভাইকে জন্য ধন্যবাদ দিতে হবে, তার টিমকে ধন্যবাদ দিতে হবে, যারা তাকে সহযোগিতা, তাদের শুধু ধন্যবাদ না, আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে বঙ্গবন্ধুর এই স্মৃতি বিজড়িত জিনিসগুলো আবার সংগ্রহে নিতে পেরেছেন। এটা বিশাল কাজ। আমি তার পোস্ট যারা ওই দিনে মৃত্যুর মুখে যে এই ছোটখাটো কিছু কিছু জিনিস আনছে, তাদের জাতীয় বীর ঘোষণা করা উচিত ভাই। নিঃসন্দেহে এরা জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটি করেছেন। আমি দেখেছি যে ওইখানে একটা শব্দ লিখেছেন যে যারা বলেন যে আমরা অনলাইনে বসে থাকি, শুধু অনলাইনে কথা বলি, ঠিক তা না। আমরা যারা কথা বলি, আমরা অনেক কিছুই করি যেগুলো আমরা বলি না, কারণ বলা যায় না, তাহলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো অমি পিয়াল ভাই এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলো তারা সংগ্রহ রেখেছেন। এগুলো আমাদেরকে আরো ইন্সপায়ার্ড করবে। আমরা হ্যাপি যে এটা তিনি করেছেন, এবং সারা বাংলাদেশের, তিনি নিজেই বঙ্গবন্ধু প্রেমিক, কোনো সন্দেহ নাই, এটা তিনি দায় থেকে করেছেন, দায়িত্ব থেকে করেছেন, দাতর সন্ধান। এই জন্য তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। এবং এই আসলে কোনো জিনিসকে ধ্বংস করা যায় না। আমি এখন যেখানে আছি, এখানে একজনের স্ত্রী একটা ভাঙা ইট নিয়ে এসেছে 32 নম্বরে, আমাকে দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যার কাছে অন্য জিনিসের মূল্য নাই, সে একটা ভাঙা ইটের খণ্ড নিয়ে এসেছে 32 নম্বরের। আমি দেখলাম, আমাকে দেখালো যে ফরিদ, আমি যে ইট কেন, এই ইট বলেন তো এটা কিসের ইট, আমি প্রথমে বুঝিনি, পরে মনে হলে আমি কি 32 নম্বর, বললো হ্যাঁ, এই কয়েকদিন আগের ঘটনা। তো এই যে শ্রদ্ধাবোধ, এরা কিন্তু 32 নম্বর ভেঙে 32 নম্বরের গুরুত্বটা আরো বাড়িয়ে দিয়েছে। এরা বুঝতেই পারে নাই যে 32 নম্বর তারা ভাঙেনি, তারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বঙ্গবন্ধুর সৈনিক, তাদের হৃদয়ে আঘাত করেছে, এটা রিটার্ন তারা পাবে। এই 32 নম্বর বাড়ির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। মানে তাদের যত গ্রুপিং লোপিং এগুলো তারা বাদ দিয়ে দিয়েছে, তারা ঐক্যবদ্ধ এখন এই মুহূর্তে। আমি মনে করি যে তারা যে এই কাজটা করেছেন, খুব ভালো কাজ করেছেন, এবং প্রত্যেককে পুরস্কৃত করা উচিত, এবং আমিও তাদের কৃতজ্ঞতা জানাই। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার এক ভাই চক্রবর্তী, আপনি লিখেছেন, রাশেদ ভাই আমি চক্রবর্তী বলে আমার কমেন্টস পড়েন না, আমি পিনাকি না। ভাই শত শত কমেন্টস আসে, আসলে সব কমেন্টস আমরা পড়ি না, একটা দুইটা হয়তো পড়ি, আর সবগুলো কমেন্টস অনেক সময় দেখানো যায় না, কারণ একসাথে যখন 40-50 জন আসে, এটা তো উপর দিকে উঠতে থাকে, খুঁজে পাওয়া যায় না যে কোনটা দেখাইছে আর কোনটা দেখাই নাই। ক্ষমা করতে হবে, মার্জনা করতে হবে, এবং লাইগা থাকতে হবে, কারণ সব সময় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা থাকলো, প্রিয় দর্শক, এটা সত্য, আমরা যখন লাইভে থাকি আসলে কখনো দেখা যায় একটা দুইবার দেখিয়ে ফেলেছি, বা একজন দর্শকের 2-3টা কমেন্ট দেখে ফেলি, কারণ একবারে যখন কমেন্টস হয়, কমেন্টসগুলো আসে, তখন তো আমরা একবারে দেখাইতে পারি না স্ক্রলে। যেহেতু এখানে এডিটর নাই, তিনি নিজেই উপস্থাপক এবং এডিটর, তাহলে তার জন্য আরো কঠিন। যদি শুধু এডিটর থাকতো আলাদা, তাহলে সম্ভব হতো, তাহলে দ্রুত সবই দেখানো যেত। কিন্তু একই সাথে উপস্থাপনা আবার এবং সম্পাদনা করা, একই সাথে উপস্থাপনা করা এবং সম্পাদনা দুইটা কঠিন হয়ে যায়। আর উনি তো দেখাইতে পারেন, আমি তো তাও পারি না, আমার জন্য খুব কঠিন হয়ে যায়। আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো এখনো দেখানো হয় নাই, আরেক সময় দেখানো হবে। ধন্যবাদ। আপনারা কমেন্ট যারা করতেছেন তাদের সকলকে ধন্যবাদ। ফরিদ ভাই, আমার একটা লাস্ট প্রশ্ন, জি, একদম সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে তুরাগের ঘটনা আপনি জানেন, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। তুরাগে যে ঘটনা, সেখানে আবার আপনার ওই যে আমাদের বিশিষ্ট সাংঘাতিক ভাই একজন আছেন, কি মাসুদ কামাল না কি জানি, সাদা কামাল, তিনি বললেন যে এগুলা সব মিথ্যা, এবং এরপর আবার বিভিন্ন পত্রিকা কইতেছে না ওখানে লাশ পাওয়া গেছে, কিন্তু এখন একবার কইতেছে ওদের দাবরানি দিছে পইরা গেছে, একবার কইতেছে ওরা পিকনিকে গেছে, একবার কইতেছে সাঁতার জানে না, মানে এক এক রকম, কোনো পত্রিকার সাথে কারো মিল নেই। এখন এই সব ঘটনা, এবং আজকে সারাদিনে 11 জন, ইন টোটাল গত 3 দিনে আরো প্রায় 30-32 জন, নোয়াখালীতে তো এক রাতেই 9 জন, সব মিলাইয়া দেশটা কি মৃত্যুপুরী, নাকি সেনা নামাইয়া এই আজকে পর্যন্ত এটা নীরবে কিলিং চলছে আওয়ামী লীগ ছাত্রলীগকে, কোনটা? নিঃসন্দেহে এটা একটা কিলিং। একদিকে জুডিশিয়াল কিলিং চলতেছে, জেলের ভিতর সম্ভবত 200 থেকে 220 জন এই পর্যন্ত জানা মতে 200 থেকে 200+ মৃত্যুবরণ করেছে, আর জেলের বাইরে কত হাজার মরেছে তার তো হিসাব নাই। এটা সেনা নিয়ন্ত্রিত, মানে সেনারাই এটা পরিচালক, এরাই প্রডিউসার, এরাই ডাইরেক্টর, এরা এগুলো মবের নামে করাইতেছে, বিভিন্নভাবে উস্কানি দ্বারা করাইতেছে। তবে এগুলো করতে দেন, বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। যারা এগুলো করাচ্ছে এবং আরো সামনেও করাবে, এবং যারা করিয়েছে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আইন এদের ক্ষমা করবে না। আজ হোক কাল হোক, তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কাণ্ডের বিচার যদি এত বছর পরে হতে পারে, এদেরও বিচার এই বাংলাদেশে হবেই, কেউ ঠেকাইতে পারবে না। আপনি যা ইচ্ছা তাই করে যাবেন, আর বাংলাদেশের জনগণ মেনে নিবে। মনে করেছেন বাংলাদেশের জনগণ কিছুক্ষণের জন্য হয়তো বিভ্রান্ত হয়ে গেছিল, বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে ফেলেছে যে এরা কারা ছিল 2024-এর 5ই আগস্টে, এরা কারা ছিল, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে কারা কারা ছিল, কেন ছিল, বাংলাদেশের জনগণ বুঝে গেছে। এখন সেই শিক্ষকেরা কোথায়, যারা বলতো এই মৃত্যু উপত্যকা আমার নয়, সেই আসমান কাঁপানি ম্যাডামেরা, জমিন কাঁপানি স্যারেরা, এখন তারা কোথায়? এখন তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায় না। এখন মানবাধিকারের ঠিকাদারদেরও আমরা খুঁজে পাই না, এখন গণতন্ত্রের কন্ট্রাক্টরদেরও খুঁজে পাই না।
কন্ট্রাক্টরদের গণতন্ত্র কই পাবেন? এখন ধর্মের জজবালাদের তো আপনি খুঁজে পান না, মসজিদে মানুষ মেরে ফেলে, খুঁজে আর পাওয়া যায় না। তো এই ভণ্ডামি বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে, সেই জন্যই তো জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, এগুলো সবগুলো এই সকল ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের যেগুলো হচ্ছে এবং হবে এবং হয়েছিল সবগুলোর বিচার আবার পই পই করে হিসাব নেওয়া হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না, বাংলাদেশের জনগণ নেবে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আমার এক দর্শক একটা কমেন্টস করছেন, উনি বললেন যে আমার একটা প্রশ্ন, আমি জানি না ওনার কি প্রশ্ন, এরপর লেখছেন আমার ব্যাপারে কিছু বলেন, তার মানে ওনার ব্যাপারে আমি কিছু বলতে হবে, আমি একজন ভারতীয় নাগরিক, মানে উনি একজন ভারতীয় নাগরিক, ওনার ব্যাপারে কিছু বলতে। কিন্তু আমার ওনার মনে হয় যে আমি একটু বইলানি যে আমার মনে হয় যেন উনি ভারতীয় নাগরিক, এটা বলার কারণে ওনার 3.5 বার ফাঁসি হওয়া দরকার, একবার হবে না, 3.5 বার ফাঁসি। আর ভাই, আপনি ভারতীয় নাগরিক হিসেবে আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে ভাই, ভাই হিসাবে, এতক্ষণ তো বলছি বাংলাদেশি হিসাবে যে আপনার ফাঁসি হওয়া উচিত, আর ভাই হিসাবে একটা অনুরোধ থাকবে কি জানেন, এই যে ভিসা দিতেছেন ভাই, যাইতেছে না, একটু সব সময় আমাদের দিকে একটু খবর রাখেন, ফেসবুক আমাদের গুলা দেখেন, ওই যে আমরা সবসময় কিন্তু দিই কারা দিল্লি না ঢাকা চিল্লায় গলা শুকাইছে, ওগুলারে পাইলে ভাই একটু বানানি, অনুরোধ আপনাদের কাছে। কি বলেন ফরিদ ভাই? না, আমি বলবো যে আইন হাতে তুলে নিয়েন না, কারণ ভারতের আইন খুব শক্ত, এটা বাংলাদেশের মতন আপনি যা ইচ্ছা তাই করে পার পাবেন। তবে যে কাজটা করবেন, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, ছবি তুলে পোস্ট দিবেন যে এই যে শেখ ফরিদের ভাবির পোলারা এসেছে, আর এই যে আমাদের রাশেদ ভাইয়ের কি যেন প্রধানমন্ত্রী, না কি যেন প্রধানমন্ত্রী বলেন, পরাধীন প্রধানমন্ত্রী আত্মীয় লোকজন এসেছে, আপনারা পোস্ট দিবেন যে এই যে দেখেন এসেছে, যারা বলতো দিল্লি না ঢাকা তারা এখন চলে, তারপরে যা করার আমরাই মাশাআল্লাহ প্রচারে কি কি করতে হয় করব। জি ফরিদ ভাই, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে, এমন অবস্থা যে শত শত কমেন্টস আছে, অনেক প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন আসলে জবাব দেওয়া সম্ভব না, তবে একটা প্রশ্ন আছে, ওই যে ভারতের ট্রিটমেন্ট নিয়ে কিছু বলার জন্য এটা একটা কমেন্টস করছেন একজনে। তবে এই কমেন্টসটার সাথে আপনি একটা জিনিস, যে মাহমুদুর রহমান আছে না, ওই যে আমার দেশের পত্রিকার, আমার দেশ না, সামারের দেশ, হে আজকে বলছে যে হাদির কবর জিয়ারতের জন্য লাইন হাদির কবর থেকে যমুনা পর্যন্ত গেছে, এইটাকে আপনারা কেউ ভারতীয় ভিসার লাইন বললা প্রচার করেন না। এখন আপনি একটু বলেন ভাই, আপনি 2 মিনিটের ভিতরে শেষ করেন। জি সামারের দেশে যে সম্পাদক মাহমুদুর রহমান, তার শ্বশুর বাড়িতে সে রাশ টিকেট পাওয়া ছিল, মানে বহিষ্কৃত ছিল, তার শ্বশুরের সম্পত্তি মারার কারণে, টাকা পয়সা তসরুপ করার কারণে তার ঘেঁটি ধরে বের করে দিয়েছিল, সে আর কোনোদিন শ্বশুর বাড়ি যাইতে পারে নাই। তারপরে কেমনে যেন খালেদা জিয়ার উপদেষ্টা হইলো, তারপরে কি বিনিয়োগ বোর্ডের জন্য কি হয়েছিল, বুঝতে পারছেন? এই বাটপার, এই দেশে দেখলাম যে এই বাটপার গুলো, সামার গুলো দেশের বড় বড় পদে থাকে। তিনি কিভাবে যে পত্রিকার সম্পাদক হলেন এটাই তো আমি বুঝি না। পালায় চলে গেছিল তুরস্কের, সমস্ত ইলিগাল যত সম্পত্তি টাকা পয়সা সব নিয়ে তুরস্কে চলে গেছিল। তিনি আবার দুষ্ট লোকেরা বলে না যে আওয়ামী লীগের নেতারা কেন পালায়, সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান পালাইছিল কেন? এই প্রশ্নটা কেউ কয়েক পারে। তিনি এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, মাহমুদুর রহমান সেন, মাহমুদুর সেন সামারের দেশের সম্পাদক, তুমি কোথায় ছিল? কেউ বলে না। এরা এগুলো বলবেই, এদের এতই চোখ শুনেন, জামাত যারা হয়, যারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়, তাদের ঠাডা পড়া মিথ্যা কথা বলা অভ্যাস। সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান জানেই না যে ভারতের ভিসার লাইন, ওই ভারতের ভিসা সেন্টার থেকে শুরু করে তার পত্রিকা অফিস পর্যন্ত চলে যাবে কয়েকদিন পরে, সেটা জানেই না। একদিনে 1,13,039 জন, আমার জানা মতে 1,13,039 জন ভিসার জন্য আবেদন করেছে, রেকর্ডে পর্যন্ত একদিনে। আর তারপরে দিনে আজকে কত হয়েছে আমি জানি না। তো এই যে এদের লজ্জা নাই, হায়া নাই, এদের ব্যাপারে যত কম বলা যায়। এরা আবার পালিয়ে যাবে। এদের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, এদের উদ্দেশ্য হলো জয় বাংলা শব্দের বিরোধিতা করা, এদের উদ্দেশ্য হলো পাকিস্তানের পক্ষে যা যা করা যায় তা করা। এরা আবার পালিয়ে যাবে, এদের নিয়ে আর আলোচনা আমরা না করি। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ ফরিদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদেরকে সময় দিয়ে এতক্ষণ লাইভটি দেখার জন্য। আমরা প্রতি সপ্তাহে আসছি, শুক্রবারে ফিক্স থাকে ফরিদ ভাই, এরপরে যে কোনো দিন এভাবে 2-3 ঘন্টার নোটিশে আমরা আসবো, জরুরি জনগুরুত্ব সম্পন্ন কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। যেহেতু আবার ওই যে আমাদের এই কার্টুন উপদেষ্টা উনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আমরা শেখ হাসিনার বক্তব্য প্রচার করার জন্য প্রয়োজনে রাইতের 2টা বাজও হবে।
জি 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 ঠেকায়, সে যেন ঠেকায়। আর ওই টেলিভিশনের চাইতে ইউটিউব চ্যানেলে মানুষ বেশি দেখে। হ্যাঁ, ওই যদি আপনারা, আমিও শেখ মুজিবের মতন বঙ্গবন্ধুর মতন ওইভাবে বলি, যদি আমাদের খবর পত্রিকায় প্রকাশিত না হয়, যদি রেডিও টিভিতে না বলা হয়, তাহলে ইউটিউব চ্যানেলে বলেন। যদি আমাদের ইউটিউব চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়, কোনোভাবে VPN ফেসবুক বা কোথাও আমাদের একটা মেসেজ দিবেন, না ভিপিএন VPN দিয়া চালাইবেন, ভিপিএন এর ফ্রি লাইনের ব্যবস্থা করে দিব, তারপরও চালাইবেন, আমরা চালাইতে থাকবো, এইটাই ভাই। দাবায় রাখতে, ওই পেতি পাড়াকে বলতে চাই, তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না।